প্রিয় দর্শক, সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। এবং প্রতিদিন আমাদের এই আয়োজন আপনারা দেখে থাকেন, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। এবং খবরের কাগজে আজকে আপনারা হয়তো অনেকে দেখেছেন, এটি নিউজের খবরেও দেখেছেন, বা এই মুহূর্তে টেলিভিশনের স্ক্রলেও দেখছেন যে অনেকটা জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাদ্রাসা ছাত্রী নুসরাত রাফি এবং ফেনীর, আপনারা জানেন যে তাকে প্রায় 80 ভাগ বার্ন নিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং আমরা কিছুক্ষণ আগেও তার খোঁজ খবর নিচ্ছিলাম। কিন্তু যে প্রশ্নটি উঠেছে যে অভিযোগের তীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল জামাতের সাবেক রোকন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। এবং আমরা আমাদের নিজস্ব ইনভেস্টিগেশনও আমরা দেখেছি যে এই ঘটনাটি কিভাবে এত পশু বর্বরতার মতো ঘটনা ঘটলো সেটি নিয়ে সারা বাংলাদেশের মানুষ কিন্তু অনেক বেশি সোচ্চার। বিশেষ করে আজকে সংবাদপত্রে যে ছবিটি ছাপা হয়েছে, সারা দিনে অনেকেই আমাদের সঙ্গে যোগাযোগ করে এই বিষয়টির বিষয়ে জানতে চেয়েছেন, কথা বলেছেন। কেউ কেউ বলেছেন যে আপনারা তো কত বিষয় নিয়ে কথা বলেন, রাজনীতি নিয়ে কথা বলেন, এই ধরনের অমানবিক বিষয়গুলো নিয়ে কেন কথা বলেন না। আমরা সে কারণেই সেই একজন দর্শক, হয়তো তিনিও আজকে আমাদের সঙ্গে সম্পৃক্ত হবেন, তার প্রতি সম্মান রেখে আমাদের আজকের এই নিউজ আওয়ার এক্সট্রার বিষয় রেখেছি দগ্ধ মানবতা। আমাদের সঙ্গে যারা আছেন একটু পরিচয় করিয়ে দিতে চাই। আমাদের সঙ্গে আছেন সাবেক আইজিপি AK শহীদুল হক স্যার, অনেকদিন পর আপনাকে পেয়েছি, স্বাগত জানানো। আমরা পেয়েছি নারী নেত্রী এবং মানবাধিকার কর্মী খুশি কবিরকে, আপা আপনাকেও অনেকদিন পরে পেয়েছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন আম্বার শাহী জামে মসজিদের খতিব মাজারুল ইসলাম। মাজার, ধন্যবাদ জানাচ্ছি। এবং আরও আমরা অনেকের সঙ্গে যুক্ত হব। শুরুতেই আমরা সহকর্মী আশিকুর রহমান অপু, ওর একটি প্রতিবেদন দেখব এই বিষয়টির উপরে, তারপর ফিরছি আলোচনায়। অভিযোগের তীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার প্রিন্সিপাল সিরাজউদ্দৌলার বিরুদ্ধে। আলিম পরীক্ষার্থী শিক্ষার্থীকে যৌন হয়রানির দায়ে গত ২৭ মার্চ সিরাজউদ্দৌলাকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আমার বোনকে ক্লাসরুম থেকে ডেকে নিয়ে যায় পিয়ন নুরুল আমিনের মাধ্যমে। বিভিন্ন কুপ্রস্তাব দেওয়ার কারণে আমার বোন বলছে যে হুজুর আপনি এটা কি বলতেছেন, আপনি একটা শিক্ষক, আপনি এটা কিভাবে বলতে পারেন। কয় তোকে আমি আধা ঘন্টা আগে দিয়ে প্রশ্ন দিয়ে দিব, তুই আমার সাথে কথা বলবি, টাকা পাবি, এই ধরনের আরও অনেক কথাবার্তা বলছিল। এক পর্যায়ে এগুলো আমার বোন চলে আসার সময় হুজুরে বিভিন্ন জায়গায় হাত দেওয়ার চেষ্টা করে, তখন আমার বোন চিৎকার করে বাইরে চলে আসে। তো তাৎক্ষণিক ওইখানে আমরা ঘটনা শোনার সাথে সাথে আমার ছোটো ভাই, আমরা বন্ধুবান্ধব অনেকজন যাওয়ার পর তখন প্রিন্সিপাল হুজুর পুলিশকে ফোন দিয়ে নিয়ে আসার পর হুজুরের বক্তব্য শুনে হুজুরকে থানা নিয়ে যাওয়া হয়েছে। ওই দিন আবার একটা মামলা হয়েছে। মেয়েটির পরিবারকে নানাভাবে মামলা প্রত্যাহারের চাপ দেয় প্রিন্সিপালের লোকজন, কিন্তু রাজি হয়নি তারা। আগুনে পোড়া মাদ্রাসা ছাত্রীর বরাত দিয়ে তার ভাই জানিয়েছে, পরীক্ষা হল থেকে কৌশলে বের করে এনে একই চাপ দেওয়া হয়েছিল মেয়েটিকে। মামলা তুলতে রাজি না হওয়াতেই তাকে বেঁধে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। মানে ওর হাত পা বাঁধা ছিল, কেরোসিন ঢালে আগুন দিয়ে দেওয়া হয়েছে। আমি আমার বোন থেকে এভাবে শুনছিলাম যে ও যখন পরীক্ষার হলে ফাইল লাগছিল, একটা মেয়ে ওকে বলতেছে যে নিশাদকে মারতেছে ছাদের উপর। তখন এই শুনি ঘটনাস্থলে দ্রুত যাওয়ার পর দেখতেছে যে ওইখানে 4টা মেয়ে, 2টা মেয়ে কথা বলতেছে আর 2টা মেয়ে কথা বলতেছে না। ওরা বোরকা পরা ছিল, মুখোশ পরা ছিল, চশমা পরা ছিল। আগুনে পোড়া মেয়েটিকে ফেনী সদর থেকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে এনে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকেরা জানিয়েছেন মেয়েটি কথা বলছে সজ্ঞানে, কিন্তু পোড়ার ক্ষত এতটাই ভয়াবহ যে বাঁচার আশা একেবারেই কম। 75% মানে টোটাল বার্নটা, তার এর মধ্যে নিয়ারলি 40 থেকে 45% ডিপ বার্ন। মুখের অংশটা বাদ দিয়ে শরীরের প্রত্যেকটি জায়গাতেই ওনার বার্ন আছে, এর মধ্যে কিছু কিছু জায়গা স্পেয়ার আছে। আশিকুর রহমান অপু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, আমরা পরম করুণাময়ের কাছে প্রার্থনা করব যেন তিনি দ্রুত রাফিকে সারিয়ে তোলেন, কিন্তু তারপরও অনেক প্রশ্ন আমাদের সামনে এসে যায়। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো ডাক্তার সামন্তলাল সেন, বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিট সমন্বয়ক, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং আপনার মাধ্যমে আমরা একটু শুনবো যে সর্বশেষ কি পরিস্থিতি রাফির। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আজকে এই রোগীটা কালকে যখন আসে তখন প্রথমেই আমি তাকে দেখি এবং তার প্রায় মোর দেন 80% বার্ন। তো একটা বাচ্চা মেয়ে, তো এই 80% বার্ন, আমি যখন তাকে প্রথমে দেখতে গেলাম, আমাকে প্রথম কথাটাই সে বলছিল যে স্যার আমাকে বাঁচান। এবং আমরা গতকাল থেকে আজ পর্যন্ত আমরা তখনই আমরা তাকে আইসিইউতে নিয়ে যাই
এবং আজকে সকালে আমরা একটা 9 সদস্যের মেডিকেল বোর্ড করি এবং মেডিকেল বোর্ডটা তাদেরকে পরীক্ষা টরীক্ষা করে আমরা দেখেছি, কিন্তু রোগীর অবস্থা একটু আগে আমার ডাক্তার সাহেব বলছিলেন সেটাই যে মোর দেন 45% ডিপ বার্ন, অতএব এটা খুবই আশঙ্কাজনক অবস্থায়। আমরা উই ক্যান ট্রাই, আমরা চেষ্টা করব, কিন্তু বলা মুশকিল যে তার ভাগ্যে কি আছে। আমরা হয়তো আবারও আপনার সাথে সংযুক্ত হব এবং খুশি কবির আপনি কি কিছু যোগ করতে চান কিনা? মানে খুবই দেখে শুনে এটা তো মানে আমাদের সবাইকেই খুবই ভেতরে নাড়াটা দিয়েছে যে এরকম একটা এই একজন তরুণ একটা মেয়েকে এইভাবে যন্ত্রণা মানে আর তার জীবনটা বাঁচতে পারবে কি না সেটার আশঙ্কাটা তো অনেক বেশি। তো একটা জিনিস যেটা মনে করি যে যেহেতু সে কথা বলছে, আমরা জানি যে ভিকটিম বা যার উপরে এই ঘটনা ঘটেছে তার জবানবন্দির একটা বিরাট একটা এটা একটা মানে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যে ব্যক্তি তাকে তো এটা ঘটিয়েছে, আর বিশেষ করে মাদ্রাসায় সাধারণত পড়তে যাচ্ছে এই কারণে, কেন মাদ্রাসাকে আমরা মনে করি যারা পাঠাচ্ছে বাপ মা যে এটা একটা যারা মানে এখানে একটা আদর্শিক জায়গা, এখানে একটা আদর্শ শেখানো হবে, এখানে তারা অনেকগুলো যেরকম মানে আমাদের মেন কারিকুলামের থেকে এখানে তারা আদর্শটাই শিখবে। এখন সেই জায়গার যদি অধ্যক্ষ এই ধরনের অবস্থা সৃষ্টি করে, কুপ্রস্তাব করে, সেখানে যদি তাকে সে মেয়েটা সাহস করে যখন মামলা করেছে, মামলা প্রত্যাহার করার জন্য যে চাপ দেওয়া হয় সে চাপটা রাজি না হয়ে তাকে যখন পোড়ানো হচ্ছে, এইটা আমার মনে হয় আমাদেরকে প্রশ্ন করা উচিত যে সমাজের গোটা সমাজের অবস্থাটা কি হয়েছে। যে এটা আমি এককভাবে খালি মাদ্রাসার বলছি না, কারণ এটা সব জায়গায় সারা দেশে সর্বক্ষেত্রে এই জিনিসটা ছড়ে যাচ্ছে যে একটা অসুস্থ মানসিকতা সৃষ্টি হয়েছে কিছু কিছু ব্যক্তিদের মধ্যে, যেটা আমাদের যে জায়গায় নারী এগুচ্ছে, সমাজ এগুচ্ছে, সেখানে এটা একটা চরম একটা বাধা হিসাবে সৃষ্টি হয়ে যাচ্ছে। এবং এইখানে আমি মনে করি যে আমাদের এটা খুব স্ট্রংলি ধরা উচিত, এটা যে এই ধরনের মানসিকতা, এই ধরনের অবস্থা যে সব জায়গায় বিরাজমান, এটা আমরা যদি ধরে নিই যে এটা মাদ্রাসা এটা নাই বা এই ধরনের শিক্ষা ব্যবস্থা এটা নাই, এটা সঠিক হবে না। আমরা বিশ্বেও দেখেছি অনেক জায়গায় ধর্মের নামে যে অপকর্ম করেছে, ক্যাথলিক ধর্মের যাজকদের মাধ্যমেও আমরা যেগুলো শুনেছি, এই বিষয়গুলো কিন্তু প্রশ্ন করার জায়গা। আর আজকে আমাদের এই রাফির এই করুণ অবস্থার প্রেক্ষিতে আসলে একটা সত্য আমাদের সামনে প্রশ্নটা তুলছে, প্রশ্নটা জাগছে যে নিরাপত্তা কিভাবে মেয়েদেরকে, তরুণ মেয়েদেরকে, নারীদেরকে কিভাবে দেওয়া হবে সমাজে, এটা আমাদের ভূমিকাটা কি হওয়া উচিত, রাষ্ট্রের কি হওয়া উচিত, যারা আইন শৃঙ্খলা বাহিনী যেটা রক্ষা করার কথা আমাদের, তাদের ভূমিকা আসলে কি আর কি হওয়া উচিত, আর আমরা যারা সমাজে আছি, আপনারা যারা আছেন, সবাই যারা আছেন দেশের সবাই, আমাদের এই জায়গাটাকে মনে হয় আমাদের এটাকে খুবই শক্তভাবে এটা আমাদের একটা প্রায়োরিটি হিসাবে একটা প্রাধান্য দেওয়া উচিত। আপা আসলে আমি আসবো আবারও আপনার কাছে যে পপুলেশন কাউন্সিলের গবেষণায় দেখা গেছে যে বাংলাদেশের ৭৬% কিশোর কিশোরী শিক্ষা প্রতিষ্ঠানে এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে, বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে, সেখানে নানাভাবে যৌন হয়রানির শিকার হন। আপনি ভাবতে থাকুন সেটা নিয়ে আমাদের কি করণীয়। আমরা একটু স্যারের কাছে যেতে চাই, কিন্তু তার আগে আমাদের সঙ্গে এস.এম. জাহাঙ্গীর আলম সরকার, তিনি ফেনীর পুলিশ সুপার, তার কাছেও একটু আমরা যোগাযোগ করব। কিন্তু যে বিষয়টি থাকে যে
এই ঘটনায় মামলা হয়েছে, শহীদুল হক স্যার আপনার কাছ থেকে একটু শুনবো, মামলার পরও এই ঘটনা যারা ঘটাতে পারে স্বাভাবিকভাবে বোঝা যায় যে তাদের একটি বড় ইন্ধন কিন্তু আছে, তাদের পেছনে কিন্তু একটি বড় শক্তি আছে, যাদেরকে আমরা নানাভাবে দেখেছি, একেবারে অগ্নি সন্ত্রাস থেকে শুরু করে বিভিন্ন সময় বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা কিন্তু ছিল। আবার আমরা এই সিরাজউদ্দৌলা তার যে রাজনৈতিক পরিচয় জামাতের রোকন সেটাও কিন্তু আমরা জানি। সবকিছু মিলে আপনি কি যোগ করবেন? কিন্তু স্যার আমরা কি একটু জাহাঙ্গীর আলমের সরকারের বক্তব্য সর্বশেষ একটু শুনে এসে আপনার কথা শুনতে চাই। জাহাঙ্গীর আলম, নিশ্চয়ই আপনি আমার কথা শুনতে পাচ্ছেন, তো আপনার কাছ থেকে একটু জানবো যে সর্বশেষ আপডেট, যদি মানে গ্রেপ্তার কিংবা এই ঘটনা বা যে অমানবিক বিষয়টি আমরা দেখলাম সেখানে আর কোনো কিছু আপডেট আছে কিনা আপনার কাছে, জাহাঙ্গীর আলম? ধন্যবাদ আপনাকে। আপনারা ইতিমধ্যেই অবগত হয়েছেন যে গত 27/3/2019 তারিখে একটি ঘটনা আমাদের এই নুসরাত রাফি কে প্রিন্সিপাল তার রুমে ডেকে নিয়ে যাওয়ার পরে তার সাথে অশালীন আচরণ করার প্রেক্ষাপটে যে অভিযোগটি আসে, সেই অভিযোগকে কেন্দ্র করে আমরা সেই অভিযোগটিকে আমলে নিয়েছি এবং সাথে সাথে নারী শিশু নির্যাতন দমন আইনের 10 ধারায় মামলা রুজু করে আমরা ওই অধ্যক্ষকে গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করেছি। তারপরে এসে আমাদের 6 তারিখের যে ঘটনাটি ঘটেছে, আপনারা ইতিমধ্যেই অনেক খবর বা অনেক কাগজে আপনারা জেনেছেন যেভাবে, সেটি হলো যে এখানে একটি পাবলিক পরীক্ষা চলছে। পাবলিক পরীক্ষা চলাকালীন সময়ে আপনার আমার সবারই আমরা অবগত আছি যে 144 থাকে বা একটা বিশেষ পরিবেশ পরিস্থিতির মধ্যে এই পরীক্ষাটা পরিচালনা করা হয়। ঠিক সেরকম একটি অবস্থায় 9:35 এরকম সময়ে আমাদের নুসরাত রাফি ভিকটিম ও এসে ওর যে সিটটা আছে সেই সিটের কাছে ওর কাগজ কলম রেখে তার এক বান্ধবী নিশাদ নামে তাকে ছাদে পিটানো হচ্ছে এরকম একটি মেসেজ থ্রো করে তারপরে সে ছাদে চলে যায়। এরপরে আহত অবস্থায় বা আগুন ধরা অবস্থায় সে ছাদ থেকে আবার সিঁড়ি বেয়ে নিচে যখন নেমে আসে, ফার্স্ট রেসপন্ডার আমার পুলিশ সদস্য ছিল যারা বাইরে ডিউটি করছিল, তারা দৌড়ে গিয়ে তাকে ওখানে পাপোশ এবং অন্য যে কাপড় চোপড়ের কিছু ছিল সেটা সহ তার আগুনটা নিভিয়ে সাথে সাথে তাকে আমরা আমাদের পুলিশের মাধ্যমে হসপিটালে নিয়ে এসেছি এবং যেহেতু বার্ন পেশেন্ট ছিল সদর হসপিটালে খুব অল্প সময়ের মধ্যে কিছু ড্রেসিং এর কাজ করে তাকে ঢাকাতে প্রেরণ করা হয়। এবং এই ক্ষেত্রে আমি বলি, হ্যাঁ জাহাঙ্গীর আলম, একটা বিষয় আপনার কাছ থেকে শুনবো, যে মেয়েটি তাকে দৌড়ে এসে খবর দিল যে তার বন্ধুকে ছাদে পেটানো হচ্ছে, তাকে কি আপনারা শনাক্ত করতে পেরেছেন? একটু দুঃখজনক হলেও সত্য যে এই মেসেজটি রাফি বা নুসরাত রাফি ও সুস্থ না হওয়া পর্যন্ত বা ওর মুখ থেকে এই নামটি না পাওয়া পর্যন্ত এই বিষয়ে কেউ কোনো কথা বলতে পারছে না। রাফি যেহেতু অসুস্থ অবস্থায় আছে, মানসিকভাবে ওকে জিজ্ঞেস করবার মতো সুযোগও এই মুহূর্তে আমাদের হচ্ছে না। তবে এই রেফারেন্সে ওই সময় যে কথোপকথনগুলো হয়েছে এবং তার পারিবারিকভাবে যে অভিযোগগুলো করেছে সেই সাসপেক্টে আমরা 2 জনকে ওই দিকেই অ্যারেস্ট করেছি, আমাদের হেফাজতে রেখে আমরা জিজ্ঞাসাবাদের চেষ্টা করেছি এবং আজকে ঘন্টাখানেক সময়ের মধ্যে আমরা এই মামলা নতুন করে মামলাটি রুজু হওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে, রুজু হয়ে যাবে এবং এরপরে আমরা আমাদের তদন্ত প্রক্রিয়া চলছে। আপনার সবার অবগতির জন্য বলতে পারি যে রেঞ্জ অফিস থেকে এডিশনাল ডিআইজি ফয়জুর রহমান স্যার এসেছিলেন, আজকে সারাদিন সাংবাদিক ভাইদের নিয়ে করি। জাহাঙ্গীর আলম, আরেকটি ছোট্ট বিষয়, যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের তথ্য উপাত্ত পাচ্ছি, বিশেষ করে যে সিরাজউদ্দৌলা অভিযুক্ত এবং জামাতের সাবেক রোকন এবং তার পরিবারের কেউ কেউ বোরখা পরিহিত অবস্থায় এই ঘটনায় সম্পৃক্ত থাকতে পারে, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে নানান ধরনের পোস্ট আমরা দেখছি। তদন্তের স্বার্থে সেগুলো কি কোনো কাজে লাগতে পারে আপনাদের? আমরা বিষয়গুলোকে অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে আমাদের তদন্তের স্বার্থে যে জায়গাগুলোতে আমাদের নক করা প্রয়োজন আমরা এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সঠিক তদন্তের জন্য আমরা সেই জায়গাগুলোতে প্রয়োজনে আমরা তদন্তের আওতায় নিয়ে আসবো। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে জাহাঙ্গীর আলম। আমরা একটু স্যারের কাছে যেতে চাই। স্যার, এই যে বিষয়গুলো আমরা সবসময় দেখি, কিন্তু সবকিছু মিলে আমার কাছে মনে হয়েছে যে প্রশ্নটি আপনার কাছে ঘুরে ফিরে রেখেছিলাম,
একেবারে চিহ্নিত সেই সত্যগুলো, কি বলবেন? এখন আপনি তো পুলিশ সুপারের কাছে সব শুনলেন, কিন্তু এই যে ঘটনাটা অত্যন্ত মর্মান্তিক, জঘন্য একটি ঘটনা, এবং মেয়েটাকে যাতে আল্লাহ সুস্থ করে সেটি আমাদের প্রথম সকলে সেই দোয়া করা উচিত। এখন যে প্রিন্সিপাল সেটা বিতর্কিত লোক, জামাতের রোকন ছিল এবং জামাতে ওখানে যে আমি সেও বলছে তাকে 2016 সালে তাকে তার এই সমস্ত অপকর্মের কারণে তাকে বহিষ্কার করেছে জামাত ইসলাম থেকে। তারপর একটা মাদ্রাসার প্রিন্সিপাল হিসেবে কীভাবে থাকে, ওখানে একটা কমিটি আছে, সোসাইটি আছে, প্রশাসন আছে, এবং যার আগে থেকেই তার এই ধরনের বদনাম আছে, তাকে তো একটা প্রতিষ্ঠানে, বিশেষ করে মহিলা মাদ্রাসা মধ্যে এটা কো-এডুকেশন, তাকে ওখানে রাখাই কোনো ঠিক হয়নি, কোনো ঠিক হয়নি। কিন্তু 27 তারিখে যখন তার এই অপকর্ম, ছাত্রী রাফি যে অভিযোগ করলো তার সাথে যে খারাপ আচরণ করছে, তার শ্লীলতাহানির চেষ্টা করছে, এই খবর পেয়ে কিন্তু পুলিশ সেখানে গিয়েছে, এবং পুলিশ প্রাথমিক সত্যতা পাওয়ার পরিপ্রেক্ষিতেই তাকে গ্রেপ্তার করে নিয়ে আসছে এবং মামলা হয়েছে, আদালতে চালান দিয়েছে। কিন্তু এই ধরনের মানে মানে কত লোককে পুলিশ আর গ্রেপ্তার করবে, কত ঘটনা কি করবে? একদম ঠিক কথা, যে কত লোককে গ্রেপ্তার করবে, কারণ প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই বিষয়গুলির সাথে সম্পৃক্ত থাকে। স্যার, আমি আসবো আপনার কাছে, কারণ আপনি তো আমাদের নানাভাবে তথ্যপত্র দিয়ে সহযোগিতা করেন। আবারও আপনার কাছ থেকে শুনবো। মাঝার আপনার কাছে আসতে চাই, কিন্তু একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচে ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। দেখছেন এটি নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে আমরা রয়েছি। মাঝার যে বিষয়টি বলছিলাম, যে আমরা প্রিন্সিপালের কথা বলছিলাম, নৈতিক চরিত্রের স্খলনের দায়ে তার কিন্তু একাধিক অভিযোগ তার বিরুদ্ধে আছে। তারপরেও তিনি মাদ্রাসার প্রিন্সিপাল হন, তারপরেও তিনি এ ধরনের অপকর্ম ঘটিয়ে যান। কিভাবে আপনি দেখেন বিষয়টি? না, আসলে বিষয়টা দেখুন, আমরা যে শুরু থেকেই বলি, যেটা বিরতির পূর্বে বলেছেন আমাদের সাবেক আইজিবি সাহেব, যে এটা জানার পরও যারা দায়িত্বশীল ছিল, মাদ্রাসার যারা সভাপতি ছিল অথবা আরও যারা দায়িত্বশীল ছিল, তারা তার ব্যাপারে আসলে অনেক আগেই কিন্তু একটা দায়িত্বশীলতার পরিচয় দেওয়া দরকার ছিল। কারণ এরকম যারা, বিশেষ করে আমরা যারা শিক্ষাক্ষেত্রের সাথে জড়িত, এই বিষয়টা কিন্তু আমাদের খুব বেশি কাউন্সিলিং করা হয়, যে ছেলে মেয়েগুলো আমাদের মেয়েদের মতো, ছেলেগুলো আমাদের ছেলেদের মতো, তাদের সাথে এটা তো কল্পনাও করা যায় না। তারপর সে একজন বয়স্ক মানুষ। এটা আসলে ব্যক্তি নৈতিকতার একটা শেষ পর্যায়ের একটা রেজাল্ট আর কি এটা আসছে। তো আমরা যেটা বলবো, একটা দিক কিন্তু আমরা এটা বলতে পারি যে আজকে একটা দিক আমার কাছে ভালো লাগছে, সেটা হলো যে সারা বাংলাদেশ একসাথে সোচ্চার হয়েছে, এবং এই যে আমাদের সরকারের যে একটা সফলতা, যে এই একটা যে কোনো একটা অপরাধ আজকাল সংগঠিত হলে সাথে সাথেই সর্বমহল থেকে একবারে সোচ্চার হওয়া এবং এটাকে তৎক্ষণাৎ একটা আইনের আওতায় আনা, যেটা আজকে থেকে আমরা কিছুদিন পর ওটা পাইনি। এরকম অনেক ঘটনা যেগুলো চাপা পড়ে আছে, কিন্তু এখন বিচারের আওতায় আসছে এবং খুব দ্রুত কাজ হচ্ছে। এটা একটা সুশাসনের একটা ক্ষেত্র মনে করি আমরা, সূচনা হয়েছে। তো আমরা চাচ্ছি এটাকে আরও বেশি ডেভেলপ করে, এটা প্রত্যেকটা মানুষের নৈতিক অবক্ষয় এবং প্রত্যেকটা সেক্টরে এই সুশাসনের আবহাওয়াটা যদি আমরা মাঠ পর্যায়ে পর্যন্ত প্রত্যেকটা মানুষকে যদি এই মেসেজটা দিতে পারি, আমার মনে হয় এখান থেকে ভয়ের কারণে হলেও কিন্তু এখান থেকে ফিরে আসবে। যদি অনেক সময় ভয়টা, আইনটা কিন্তু এই জন্য যে মানুষকে এই কাজটা থেকে বিরত রাখা, যে এই কাজটা করলে তারা এই আইনের মুখোমুখি হতে হবে, এই কাজটা যেন সে না করে ভবিষ্যতে, অথবা কখনো যেন না করে, এটাই কিন্তু আইন, কিন্তু এটাই কিন্তু সাপোর্টেড। তো আমরা এই জায়গাটাতে আমরা মনে করি যে তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে বিচার আওতায় আনা উচিত। তবে আমাদের যে মেসেজটা, সেটা হলো যে আসলে আমরা যারা টিচিং, আমিও একটা টিচার, আমি বিভিন্ন মাদ্রাসায় পড়াই, তো আমাদের যে মেসেজটা এটা হওয়া উচিত যে আমাদের এই জায়গাগুলোতে যারা আমরা নিয়োগপ্রাপ্ত হব, এবং এটা যদি কখনো ক্ষণিকের জন্য স্খলিত হই,
সাথে সাথে কিন্তু এই প্রতিষ্ঠান থেকে তাকে অবশ্যই বাধ্যতামূলক তাকে সরিয়ে দেওয়া উচিত। এটা প্রত্যেকটা প্রতিষ্ঠানের দায়িত্বশীল যারা আছে তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে এই কর্মের সাথে কোনোভাবেই যে কোনো সময় যারা জড়িত থাকবে তাদেরকে অবশ্যই এই জায়গা থেকে তাদেরকে সরিয়ে দেওয়া, এই মেসেজটা আমি মনে করি এস্টাবলিশড হওয়া দরকার। আজকে এই নুসরাতের মাধ্যমেই এই মেসেজটা আমি মনে করি প্রত্যেকটা প্রতিষ্ঠানে এস্টাবলিশড হওয়া উচিত। মাঝার একটা বিষয় যে আমরা দেখেছি যে সমাজে যদি কোনো অনৈতিক বিষয় থাকে সবার আগে কিন্তু আমাদের সম্মানিত আলেম সমাজ যারা আছেন তারা কিন্তু সোচ্চার হন, তারা কিন্তু এগিয়ে আসেন, তারা মাঠে আসেন, তারা মানুষকে বোঝান এবং তার প্রেক্ষিতে সমাজ বিশুদ্ধতা লাভ করে আমরা জানি। এবং আপনিও নিশ্চয়ই এই ধরনের অনেক কাজের সাথে, সামাজিক কাজের সাথে সম্পৃক্ত, তার কিছুটা হয়তো আমি জানি। কিন্তু আমার কথা হচ্ছে যে যখন এই ধরনের একটা অভিযোগ এই ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের যারা চালান তাদের বিরুদ্ধে ওঠে, তখন মানুষের শেষ আশ্রয়স্থলটি কোথায় যাবে? কারণ এ ধরনের মা বাবারা কিন্তু যে একেবারে মেয়ে ভালো থাকবে, নিরাপদে থাকবে, এই জন্যই কিন্তু মাদ্রাসাতে দেন। আপনার কাছে কি মনে হয়? না দেখুন, আমরা তো এই জন্য তো আমরা এই বিষয়টা নিয়ে খুব বেশি ব্যথিত, কারণ যেহেতু সেক্টরটা আমাদের, এই জন্য তো আমরা এই জায়গাটা আইনটাকে কঠোর করতে চাচ্ছি যে যাকেই পাওয়া যাবে, সে টিচার হোক, প্রিন্সিপাল হোক, অথবা যে জায়গায় হোক, তাকে যেন সাথে সাথেই বহিষ্কারের আওতায় আনা হয়। এবং এই ব্যাপারে কিন্তু সোচ্চার হতে হবে আমাদের গার্ডিয়ানদের, সোচ্চার হতে হবে আমাদের ম্যানেজিং কমিটিতে যারা আছে তাদেরকে কিন্তু এটা খুবই সোচ্চার হওয়া উচিত। আর আমরা এটার ব্যাপারে যে ধিক্কার জানাচ্ছি না তা না। দেখুন, এই ঘটনাটা কিন্তু আজকে ফলো আপ হয়েছে আমাদের কাছে, আজকে গতকাল থেকে ফলো আপটা বেশি হয়েছে। আজকে যখন ঢাকা মেডিকেলে আসছে তখন ফলো আপটা বেশি হয়েছে। তো আমরা ধিক্কার জানাচ্ছি না বা জানাবো না তা না, অবশ্যই এই ব্যাপারে আমাদের একটা পদক্ষেপ থাকবে যে ধিক্কার জানানোর। এবং আমরা তো এখান থেকেই আমরা যে প্রস্তাবটা করছি যে সারা বাংলাদেশে এখনই তদন্ত করা হোক, যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে তাদেরকে মানে তড়িৎ গতিতে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বহিষ্কারের আওতায় আনা উচিত। সে যে প্রতিষ্ঠানের হোক না কেন, যত শক্তিশালী হোক না কেন, যে মতাদর্শে হোক না কেন, এখানে আইন কিন্তু সবার জন্য সমান। একজন আলেম কি, একজন সাধারণ মানুষ কি, আইন কিন্তু সবার জন্য সমান। আলেমের উপরে বর্তাবে দেখে এটা আইনটা মানে স্লো হবে, অথবা এটা আইনের আশ্রয় অথবা আইনের সে পদক্ষেপ হবে না, এটা কিন্তু ভুল। আইন সবার জন্য সমান। আজকে আইজুল্লাহ যে কাজ করেছে তার যে শাস্তি হওয়া উচিত, আমি মনে করি এই শাস্তি তার আরো ডবল হওয়া উচিত, কারণ সে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, যে জায়গায় মানুষের আস্থার একটা শেষ আশ্রয়স্থল, এই জায়গা থেকে সেই কাজটা করে। জি, অসংখ্য ধন্যবাদ। খুশি কবির, আপনার কাছে প্রশ্ন ছিল আমার। পপুলেশন কাউন্সিলের গবেষণায় দেখা গেছে যে ৭৬% অর্থাৎ গ্রামীণ জনপদের নারী শিক্ষার্থীরা নানা ধরনের হয়রানির শিকার হন। কি করণীয় আমাদের আসলে? এবং অধিকাংশই বলতে চান না দুটি কারণে: পারিবারিক হেনস্থা হওয়ার ভয়, আবার বাবা মা শুনলে আবারও আরেক নতুন ধরনের বিপদ আপদ। কি বলবেন? না, এটা মানে খুব ভয়াবহ তথ্য, কিন্তু এটা আমাকে মানে আমি এটা নিয়ে হঠাৎ করে এটা যে হচ্ছি যে অবাক হচ্ছি তেমন কিছু না। কারণ হচ্ছে যে এখন অবক্ষয় ঘটেছে, সে যে পারছে তার ক্ষমতা দেখানোর জন্য সে সেভাবে তার ক্ষমতা এমনভাবে দেখাচ্ছে যে দুর্বল তাকে সবচেয়ে কঠিন বা সবচেয়ে একটা নির্মম জায়গায় তার ক্ষমতাটা ব্যবহার করছে। এবং নারীর উপর যেটা আমরা যুদ্ধে জানি, যেটা ৭১-এ যেখানে আমাদের এখানে পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর যারা করেছিল এখানকার নারীদের উপর যে ধরনের ধর্ষণ করেছিল, এখানে তো গণহত্যা হয়েছে, কিন্তু তার সাথে নারীদের উপর যে গণধর্ষণ যতগুলো করা হয়েছিল, সেটা অন্য দেশেও আমরা দেখেছি। যখনই এই যুদ্ধ বা এই ধরনের কনফ্লিক্ট একটা অবস্থা থাকে, সে সময় কিন্তু নারীর উপর এ ধরনের একটা অবস্থা চলে আসছে। তো শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, এবং বিশেষ করে যদি সে প্রধান শিক্ষক হয়ে থাকে, সেখানে সে নারী শিক্ষার্থীদের উপর এই ধরনের একটা মানে এই ধরনের একটা কি শুধু নারীদের না, কিশোরদের উপরেও আমি জানি যে এই ধরনের যৌন
নিপীড়ন করার আর যৌনভাবে ব্যবহার করার একটা কুপ্রস্তাব দেয় এবং চেষ্টা করে করতে। আর যেহেতু আমাদের সমাজ এটা নিয়ে কথা বলতে দেয় না, মেয়েরাও কথা বলে না, ছেলেরাও কথা বলে না, এটা বলাটা পরিবার শুধু না, সমাজ সবাই সব কিছু নিয়ে এটা একটা ভয়ভীতি নিয়ে এটাকেই ব্যবহার করা হচ্ছে। এটা একটা অসুস্থতা। এই অসুস্থতা আমাদেরকে মনে হয় সামাজিকভাবে এটাকে খুব শক্তভাবে এটা ধরা উচিত। এটা আমরা শক্তভাবে ধরতে চাই। এবং কিন্তু একটা জিনিস আমি বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমি যারা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, যারা প্রতিষ্ঠানগুলোকে রেজিস্ট্রেশন দিচ্ছেন আর মনোনয়ন দিচ্ছেন যে সকল অধ্যক্ষকে, প্রধান শিক্ষককে, তাদের ক্যারেক্টারের ব্যাপারে যদি কোনো ব্যবস্থা আগে থেকে না নেওয়া হয়, সেটা কিন্তু তাহলে মানে আরো বেশি এটা চলতে থাকবে। আমরা আসবো এবং আমাদের অভিভাবক যারা আছেন তাদের কথা নাই বা বললাম, কারণ তারা এই অভিযোগগুলো একজন ছাত্র ছাত্রী যখন তার মা বাবাকে বলেন, বরং উল্টো তার মা বাবা সেটি নিয়ে তার সন্তানকে সবচেয়ে বেশি বকাঝকা করেন। আমরা সেটি দেখেছি। সেই বিষয়গুলো নিয়ে আমরা শহীদুল হক স্যারের কথা শুনবো, কিন্তু ছোট্ট একটি বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ ধাপে চলে এসেছি। আবারও আমরা স্যারের কাছে, যে AKM শহীদুল হক স্যারের কাছে যেতে চাই। স্যার, আসলে যা কিছু বলা হোক না কেন, আমরা জানি যে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বাংলাদেশের মানুষ চায় না। আমাদের আসলে এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? এটা একটা কঠিন প্রশ্ন, কিভাবে বের হইতে পারি। আমরা সাইকোলজিতে পড়েছি মানুষের ভিতর তিনটা প্রবণতা আছে। একটা হলো ইড, ইগো, সুপার ইগো। যার মধ্যে ইড আছে সে চরম পশুর মতো হয়ে যাবে, এবং ইড সবসময় তাকে খারাপ কাজে প্ররোচনা দিয়ে থাকে এবং এরাই খারাপ কাজগুলি করে। এখন এখানে আমরা নৈতিক অবক্ষয়, এখানে ধর্মীয় অবক্ষয়, এখানে সামাজিক অবক্ষয়, মনুষ্যত্ববোধ, বিবেক সবই কিছু জলাঞ্জলি দিয়েছে। এখন এই লোকটা, তার একটা ইতিহাস আছে, মানে ভালো ইতিহাস না, আমরা যতটুকু মিডিয়ার মাধ্যমে জানছি, সে খুব একটা কোয়েশনেবল ক্যারেক্টার লোক। কারণ তাকে তখন একটা প্রতিষ্ঠান প্রদান করা হয়, তো ওখানে যে গভর্নিং বডি আছে বা ম্যানেজিং কমিটি আছে, তাদের তো দেখা যাচ্ছিল যে কেন তাকে করবে, সে বিতর্কিত ব্যক্তি। এখন যেখানে একটা সেই ধর্মীয় প্রতিষ্ঠান, ধর্ম মানুষকে পাপাচার, অন্যায়, অবিচার থেকে দূরে রাখার জন্য যে শিক্ষাটা দেয়, এবং এই শিক্ষাটা এই ধর্মীয় যে শিক্ষক তাদের মাধ্যমে আসে, সে যদি ক্লাসে গিয়ে ভালো ভালো কথা বলে আর যদি ব্যক্তিগতভাবে এরকম কাজ করে, তাহলে সেই লোকের তো কোনো সমাজ গ্রহণ করা উচিত না। এখানে সমাজেরও দায়িত্ব আছে, এখানে শুধু গভর্নিং বডি, সমাজেরও দায়িত্ব আছে। যদি সকলে মিলে এই গরিব বিরুদ্ধে সবাই কাজ না করে, তাহলে এককভাবে তো কেউ কিছু করতে পারবে না। কাজে এই যে সামাজিক অবক্ষয়, এই যে নৈতিক অবক্ষয়, এ থেকে বেরিয়ে আসতে হলে গোটা সমাজকেই কিন্তু আগে আসতে হবে। এই ধরনের ঘটনা হয়তো অতীতে আগে হয়েছে, তখন মিডিয়াতে আসে নাই বা প্রকাশ হয় নাই, কিন্তু ওইগুলি কিন্তু সমাজে হয়েছে। কিন্তু এখান থেকে আনার জন্য মানুষকে এখন এই যে আপনার নৈতিক অবক্ষয় থেকে বের করে আনার জন্য যে বহুমুখী যে প্রচারণা এবং সমাজকে এই দায়িত্বটা নিতে হবে। এটা কোনো সরকার তো এগুলি পারবে না। সব সরকারকে কোন ব্যক্তি কি করে না করে, এটা কি সরকারের সামাজিক শক্তিকে দিয়েই এই অপতৎপরতাগুলি বন্ধ করতে হবে। জি, অসংখ্য ধন্যবাদ। খুশি কবির, আপনাকে দিয়ে অনুষ্ঠান শেষ করব। আপনি ভাবতে থাকুন শেষ কথা কি হবে, ততক্ষণে আমরা মাঝারের শেষ কথা শুনতে চাই। মাঝার, আমরা কিভাবে বের হয়ে আসতে পারি? না, দেখুন, এখানে সবচেয়ে বড় জিনিসটা, সেটা হলো আমি বারবার বলছি যে আমাদের আইনের প্রয়োগটা প্রত্যেকটা জায়গায়, আমরা সামাজিকভাবে আইনের সামাজিকতার কিন্তু একটা দায়বদ্ধতা আছে। আইন যাবে না, আমি প্রথম হলো আমাদের প্রথমে যে জায়গাটা, সেটা হলো আমাদের গার্ডিয়ানের জায়গাটা, তাকে সচেতন হতে হবে। তারপর সামাজিক দায়বদ্ধতা, যে সমাজ
কেন এই লোকটাকে গ্রহণ করছে এবং সমাজ কেন তাকে প্রতিষ্ঠানে রাখছে। তারপরে আসবে হলো ম্যানেজিং কমিটি, তারা জানার পরেও এই মানে এরকম একটা বাজে লোককে কেন এই প্রতিষ্ঠানে রাখলো, এই ব্যাপারে কিন্তু ম্যানেজিং রাখছে বলে কিন্তু এটা অপকর্ম করছে, একটা গ্রুপ তাকে সাপোর্ট দিতেছে, সাপোর্ট অবশ্যই এটা এই এখানে জায়গাগুলোতে একটা গ্রুপ তার বিরুদ্ধে আরেকটা গ্রুপ তাকে সাপোর্ট দিতেছে, তো এটা কেমন কথা? এতে একটা অপকর্ম সাপোর্ট দেয় কেমন? এখানে প্রত্যেকটা মানুষের কিন্তু একটা দায়বদ্ধতা আছে, হ্যাঁ, দায়বদ্ধতা থেকে আমরা বলবো এই কথাগুলো। তবে নুসরাত কিন্তু আমাদেরকে নাড়িয়ে দিয়েছে, আমি মেসেজটা দিব। নুসরাত আজকে একা অসুস্থ হয়নি, নুসরাত আসল ঘটনাগুলো সমাজের সামনে তুলে ধরেছে। আমরা নুসরাতের অবশ্যই আমরা চাই আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি সেজন্য অবশ্যই সুস্থ হয়ে আসে এবং নুসরাতের ঘটনা থেকে আমাদের এই জিনিসটা আমাদের এখনই এস্টাবলিশড হওয়া উচিত যে সারা বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা এইগুলোর সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করে তাদেরকে এখনই আইনের আওতায় এনে তাদেরকে বহিষ্কার করা। আমরা শেষ করব, একেবারে শেষ ধাপে চলে এসেছি। খুশি কবির, আমরা আর 1 মিনিট পাবো, আপনি যদি শেষ কথা কি বলবেন? আমি যেটা বলবো যে যেটা বলা হচ্ছে যে সামাজিকভাবে একটা ভূমিকা রাখা, সেটা ভূমিকা রাখা যায় যদি জবাবদিহিতা আমরা নিশ্চিত করতে পারি। আর জবাবদিহিতা নিশ্চিত করার জন্য গণতন্ত্র চর্চা যেন সঠিকভাবে করতে পারা যায়। প্রশ্ন করলে প্রশ্নকর্তাকে চাপিয়ে ধরে আটকে না রেখে সেই জায়গাটা একটা গণতান্ত্রিক জায়গা, উত্তর দেওয়ার খোঁজার, তখনই তো জনগণ তখন সোচ্চার হবে। সে যদি প্রশ্ন করতে চাইলে তাকে যদি বাধা দেওয়া হয়, সে সোচ্চার জনগণ, সাধারণ মানুষ, সমাজ সোচ্চার হবে না। আমি মনে করি আমরা শেষ করব। জি, আমি খালি সবার সাথে একভাবে একই কথা বলতে চাচ্ছি। আমরা নুসরাত রাফি যেন সুস্থ হয় সে কামনা আমরা সবাই করছি। আর এই ধরনের ঘটনা সকল প্রতিষ্ঠান থেকে, শিক্ষা প্রতিষ্ঠান থেকে একেবারে বন্ধ হয়ে যায়, সেটার জন্য সবাই মিলে আমাদেরকে কাজ করতেই হবে। অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানটি আপনারা নিশ্চয়ই জানেন রাত 2:15 এবং পরের দিন সকাল 7:15 পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। শুভরাত্রি।